আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সংকট উত্তরণে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনের রিজভি, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ভাতা প্রবর্তনে আশার সঞ্চার। সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত সরকারের। ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশব্যাপী সিরিজ বোমা হামলার 21 বছর পেরিয়ে গেলেও থেমে নেই জঙ্গিদের তৎপরতা। সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন অধিকাংশ আসামি। এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের। আজ শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ প্রতিটি খাতে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সংকট উত্তরণের সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারকে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চেয়ে বেশি সময় দিতে হচ্ছে অতীতের নীতি নির্ধারকদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ মেরামতে। এতে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, জনসেবায় গতি আনতে জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথ বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ বিষয়ে বিরোধী দল সংসদের ভেতর ও বাইরে যে কোনো সুপারিশ ও প্রস্তাবনা রাখতে পারবে বলেও জানান তিনি। বিভিন্ন সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে। স্বাভাবিক যে আমদানি এবং বিতরণের যে ব্যবস্থা ছিল, এটা আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ডিসরাপ্টেড হয়েছে। যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত। অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। প্রশাসন সংস্কার করার জন্য আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। 180 দিনে সরকার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে যে ভালো কাজগুলো করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত আর ধুঁকতে থাকা অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনার মধ্য দিয়ে কেটেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম 6 মাস। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ 10,000 টাকার ঋণ, কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন খাতে ভাতা প্রবর্তন মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন বার্তা। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া খাদের কিনারায় থাকা অর্থনীতি ও গ্যাস বিদ্যুতের সংকট আর জননিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রয়েছে অস্বস্তি। এসব খাতেও উন্নতি করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের 6 মাসের অর্জন আর বাস্তবতা তুলে ধরছেন মইনুল হাসান। পাহাড়সম সমস্যার বিপরীতে আকাশসম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসের প্রাপ্তি অপ্রাপ্তির মূল্যায়ন করা কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্ন নিয়ে 6 মাস পূর্ণ হলো বিএনপি সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভোটের কালি হাত থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে নতুন সরকার। অগ্রাধিকার নির্ধারণ করে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেট। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ হওয়ার আগেই গেল 10 মার্চ সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ড বিতরণের সূচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী
ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান করছে সরকার। সরকার গঠনের প্রথম সপ্তাহেই সারা দেশের ১৩ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুদসহ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়। কৃষিকে অগ্রাধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড চালুর মাধ্যমে গোটা কৃষি ব্যবস্থাপনাকে আনা হয়েছে ডিজিটাল কাঠামোর আওতায়। কার্ড দেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আবারও নদী, খাল খনন, পুনর্খননের সূচনা করেন তারেক রহমান। এটিকে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের নতুন স্বপ্নের যাত্রা হিসেবে দেখা হচ্ছে। একটা খাল খনন হবে, সেই খালের সঙ্গে আরেকটা খালের সংযুক্তি, একটা নদীর কানেক্টিভিটিটা কি হবে, এটা আমরা প্রায়োরিটি দিয়েই আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিই। দায়িত্ব নেয়ার প্রথম বছরে নতুন সরকারের হজ ব্যবস্থাপনা হাজিদের কাছে প্রশংসা পায়। আগামী বছরের জন্য সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের স্বপ্নকে পূরণ করতে অনেকটা সহায়ক হবে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা বাড়ানো হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সরকারের সহায়তা দিতে গেল 14 জুলাই জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোর প্রতিভা খুঁজে বের করতে এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সরকারের নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। স্বাস্থ্য খাত তারেক রহমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বিগত সরকারগুলোর অবহেলায় প্রাণঘাতী রূপ নেয়া হামে শিশু মৃত্যু রোধ করতে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করা হয়। বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজার চালু করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এর সুফল হিসেবে মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর খবরও এসেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মাধ্যমে রাজধানীর ভয়াবহ যানজট নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং এর কিছুটা সুফলও পাওয়া যাচ্ছে। ঢাকার চারপাশের নদীপথকে চালু করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কাজ চলছে জোরে সোরে। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার ঘোষণা সাধুবাদ পেয়েছে সর্বমহলে। দেশের প্রান্তিক ও অতি দরিদ্র 55 লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরের 6 মাস 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুরু থেকেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের। সংকট সমাধানে নতুন গ্যাসকূপ খনন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে হাত দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট যেটা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের আগের যে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঢোকার একটা অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে আসার। এরপরেই যদি আসেন সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম এখন শুরুর অপেক্ষায়। প্রথম 6 মাসে যতখানি করা সম্ভব, যা যা কিছু শুরু করা সম্ভব সবকিছু করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং জাতীয় দলের খেলোয়াড়দের সম্মানী প্রদানে ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার। ফ্যাসিবাদী সরকারের 1.5 দশকের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, সুশাসনের অভাবে ভঙ্গুর অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠান,
পুনর্গঠনের সূচনা করে তারেক রহমান সরকার জনমনে আশার সঞ্চার করতে পেরেছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে এবার সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জানান, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। চার্জ দিতে হবে শুধুমাত্র সৌর বিদ্যুতে। রাজধানীর 8টি জোনে 8 রঙের অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্রমাগত বিদ্যুৎ সংকট ভাবিয়ে তুলেছে সরকারকে। দৈনিক 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 13,000 মেগাওয়াট। এমন পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো শুরু হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি সরকারের যে সিদ্ধান্ত, রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে, নেট মিটারিং এর মাধ্যমে নিজেদের বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আমার মনে হয় যে এই মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, শুধু সরকারি অফিস নয়, দেশের সব ব্যাটারি চালিত অটোরিকশাকে সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে, না হলে গুনতে হবে জরিমানা। তাদেরকে আনা হবে রেজিস্ট্রেশনের আওতায়। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। তিনি জানান, ঢাকা শহরকে 8 জোনে ভাগ করা হবে। প্রতি জোনে আলাদা রঙের অটোরিকশা চলাচল করবে। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য 8টা জোনে আমরা বিভক্ত করছি। একটি জোনের ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এ সংক্রান্ত বিধিমালা দ্রুতই চূড়ান্ত করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আজ 17 আগস্ট 21 বছর আগে 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি 63টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। ওই ঘটনায় সারা দেশে 159টি মামলা হলেও সাক্ষ্য প্রমাণের অভাবে অধিকাংশ মামলাতেই খালাস পান আসামিরা। বেশ কিছু মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি দমন করা সম্ভব হলেও থেমে নেই তাদের তৎপরতা। জঙ্গিরা ভিন্ন নামে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। ওই দিন বেলা 11টা থেকে 11:30টার মধ্যে মুন্সিগঞ্জ বাদে দেশের 63 জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার 64 স্থানসহ 450 স্পটে প্রায় 500 বোমার বিস্ফোরণ ঘটায় তারা। ওই হামলায় নিহত হন 2 জন, আহত হন 2 শতাধিক মানুষ। একসাথে কোনো দেশের এতগুলো জায়গায় সমন্বিতভাবে হামলার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সেদিন নিজেদের একটি প্রচারপত্র বা লিফলেটও ছড়িয়ে দিয়েছিল তারা। ওই ঘটনায় তখন সারা দেশে 159টি মামলা হয়। তবে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের অভাবে শতাধিক মামলায় আসামিরা ছাড়া পান। কিছু মামলা এখনও বিচারাধীন। দীর্ঘ কারাবাসের পর এখন অনেক আসামি জামিন পাচ্ছেন। বিচারের জন্য যে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করা দরকার, এই ধরনের সাক্ষ্য প্রমাণ আমাদের আদালতে উপযুক্তভাবে তুলে ধরতে পারেনি। ফলশ্রুতিতে এই মামলাগুলোর কার্যকর বিচার করাও সম্ভব হয়নি। বড় একটা অংশের মামলা খালাস হয়ে যায়। বেশ কয়েকটা মামলা হাইকোর্টে এসে তারা জামিন লাভ করেন। একটা বা দুটো মামলা আপিল বিভাগে গিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও জামিন লাভ করে। আবার যদি রাষ্ট্রপক্ষ মনে করে এগুলো শুনানি করে জন্য আনতে পারে, কিন্তু মামলার মেরিটে তেমন কিছু নাই। ওই বছরের 14 নভেম্বর ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন জ্যেষ্ঠ বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ। হত্যার ওই ঘটনায় 2006 সালের 29 মে শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ 7 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
2007 সালের মার্চে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তখন জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো ও নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবি সুপ্ত থাকলেও গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে শক্তি সামর্থ্যের জানান দেয় নব্য জেএমবি। এরই মধ্যে আনসার আল হিন্দাল সার্কিয়া, ইমাম মাহমুদের কাফেলা এবং সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি নামের জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠলেও তাদের দমন করা সম্ভব হয়। এদিকে ঢাকা ও এর আশপাশের একাধিক জায়গায় কয়েক মাসের মধ্যে বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনায় জঙ্গিবাদের বিষয়টি আবারও আলোচনায়। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবু এসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চীনা জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিকায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কাজ করছে জানিয়ে টেক্সটাইল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে ম্যান-মেড ফাইবার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সকালে রাজধানী ফার্মগেটে চীন বাংলাদেশ টেক্সটাইল কনফারেন্সে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে টেক্সটাইল খাতে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় প্রশিক্ষণের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। জুট অ্যান্ড টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে অনেকগুলি ভোকেশনাল সেন্টার, এগুলি বেশিরভাগই করা হয়েছে রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালে জলাবদ্ধতা আরও বেড়েছে। নগরীর রাহাত্তারপুল, বাকুলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসকোলা ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি দেখা দিয়েছে। বিভিন্ন সড়কে জলজটের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় গত 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বলেন, এই অঞ্চল রক্ষায় ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার কথাও জানান আমির হাতামি। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের ক্ষেত্রে কোনো অনুমতি এখন আর নেই যুক্তরাষ্ট্রের। এর আগে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিল ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত অবসানে করা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে চুক্তি বাস্তবায়নে বিষয়ে কোনো পক্ষেরই আগ্রহ নেই, বরং গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে উভয় পক্ষ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সাথে আবার আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে লেখাপড়ার সুযোগ বাড়াতে ভিসা নীতি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে। রাজধানীর বনানীতে একটি হোটেলের শিক্ষা বিষয়ক সেমিনারে মন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার
দিচ্ছে বর্তমান সরকার। আর এই লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা পদ্ধতি ও শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়, এটা আগামী দু একটা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে। ইনশাল্লাহ দেখতে পাবেন দ্য মোস্ট ইজি ওয়ে টু কাম অ্যাট্রাক্ট ফরেন স্টুডেন্ট ইন বাংলাদেশ। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন বাঁধের ৩টি স্থানে ভাঙন দেখা দেয় নদীতে বিলীন হয়েছে পদ্মা তীর রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার। বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে ২৫ পরিবার, ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০০ পরিবার। জাজিরার কাথুরিয়া, ফারাজিকান্দি, পৈলান, মোল্লারকান্দি ও আলম খারকান্দি এলাকায় তীব্র ভাঙনে ৭টি দোকান এবং কাথুরিয়া মাঝির ঘাট সড়কে প্রায় ৫০ মিটার নদীতে বিলীন হয়েছে। ৩টি খুঁটি নদীতে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মিটার মোটার যে যা আছে বাড়িঘর বিলীন, ঠিক আছে, দোকানপাট গেছে গা, এলাকা পুরা মনে করেন ঝুঁকিপূর্ণতে আছে। আমরা বাড়িঘর, বৈদ্যুতিক লাইন এবং প্রাইমারি স্কুল সমস্ত হুমকির মুখে। এখানে ৪০ মিটার অংশে কিছু ভাঙছে, আশা করি আমরা আজকের মধ্যে এটা আমরা রিপেয়ার করে ফেলতে পারবো। ঢাকার রংপুর মহাসড়কের বগুড়ার প্রায় ৬৮ কিলোমিটার অংশে চলছে ৪ লেনের কাজ। ধীর গতির যানবাহনের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা সার্ভিস লেন। তবে শাহজাহানপুর ও শেরপুর অংশের 4টি স্থাপনা জটিলতায় কয়েকটি অংশে এখনও সার্ভিস লেন নির্মাণ করা সম্ভব হয়নি। বগুড়া থেকে আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরাঞ্চলে 11 জেলার প্রবেশদ্বার বগুড়া। এই জেলার সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় 20,000 যানবাহন। বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির চাপ সামলাতে 4 লেনের পাশাপাশি ধীর গতির যানবাহনের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা সার্ভিস লেন। কিন্তু শেরপুর ও শাহজাহানপুরে 4টি স্থাপনার কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে আটকে আছে সার্ভিস লেনের কাজ। জায়গা ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে জটিলতা, আদালতে মামলা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবেই এখন স্থাপনাগুলো সরানো সম্ভব হয়নি। বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এবং ফায়ার সার্ভিসের সামনে দুটি জায়গা এখন পর্যন্ত অমীমাংসিত অবস্থায় রয়েছে। সাইড রোডের মধ্যে এইখানে এই বিল্ডিংটা থাকার কারণে আমরা অনেক সময় ঝুঁকির মধ্যে থাকি। আদালতের নিষেধাজ্ঞার কারণে এখানে রাস্তাটি সিঙ্গেল হয়ে আছে। সাসেক প্রকল্পে আবার আমরা পুনরায় দরখাস্ত করি, সেখান থেকে তারা পাশ করে নিয়ে এসছে। এটা ডিসি অফিসে একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। জায়গাগুলোতে যে অবৈধ স্থাপনা রয়েছে বা যে স্থাপনাগুলোর ক্ষতিপূরণ সাসেক থেকে দেওয়া হয়েছে, সেগুলো এই সপ্তাহের মধ্যেই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হবে। স্থাপনা সরানোর বিষয়ে আদালতে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারি স্থাপনাগুলোর ক্ষেত্রে মূল্য নির্ধারণে কিছু কম বেশি বিষয় আছে, ওটা সরকারি পর্যায়ে সেটেল হলে আমরা ঠিক করে ফেলবো। কিন্তু অন্য যে স্থাপনা আছে সেগুলো আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, এগুলো খুব তাড়াতাড়ি রোডস এবং সাসেক যখন আমাদের কাছে যেদিন আমাদের লজিস্টিক সাপোর্ট দিবে সেদিন উচ্ছেদ করে দেওয়া হবে। স্থাপনা সরানো ও ভূমি জটিলতা দ্রুত নিরসন করে সড়কটি যথাযথ ব্যবহারের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে ৮৩ বছর বয়সে মারা যান বিশিষ্ট এই ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। মৃত্যুর আগে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন শূন্য থেকে গড়ে ওঠা এই ব্যবসায়ী। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান মানোয়ার হোসেন জানান, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রয়াত আনোয়ার হোসেন নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তরিক ইসলামের রিপোর্ট। কাছে নত নাহি কুড়ি শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। আনোয়ার হোসেন ছিলেন দেশের স্বনামধন্য আনোয়ার গ্রুপের চেয়ারম্যান। ১৯৪৫ সালে বাবা রহিম বক্স মারা যাওয়ার পর মাত্র ৮ বছর বয়সে পারিবারিক ব্যবসার হাল ধরেন ১৯৩৮ সালে জন্ম নেয়া আনোয়ার হোসেন। বাবার ৫ম মৃত্যুবার্ষিকীতে সে সময়ের কথা স্মরণ করেন আনোয়ার হোসেনের বড় ছেলে ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান
মানুয়ার হোসেন। খুব প্র্যাকটিক্যাল লোক ছিলেন, ব্যবসার থেকে বেশি উনি মানুষকে বুঝতেন, মানুষের নিডটাকে সাংঘাতিকভাবে অ্যাসেস করতে পারতেন। এদিক থেকে আমি বলবো যে উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট। উনি নিজেই একটা ইউনিভার্সিটি। বাবা আনোয়ার হোসেনের হাত ধরে ধীরে ধীরে প্রসার লাভ করে আনোয়ার গ্রুপ। 1968 সালে গড়ে তোলেন আনোয়ার সিল্ক মিলস। দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মালা শাড়ি। বাবার স্মৃতিচারণে সে সময়ের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান মানুয়ার হোসেন। উনি ছিলেন একজন মার্কেটিং জিনিয়াস, আনবিলিভেবল একটা মার্কেটিং ব্রেন। বাংলাদেশের যদি কোনো বাংলাদেশি ফার্স্ট ব্র্যান্ড আপনি রিকল করতে পারেন, সেটা হচ্ছে মালা শাড়ি। সেই 50s 60s থেকে আমরা মালা শাড়ি বানানো বন্ধ করেছি 80s-এ। এখনো লোকজন আমাদেরকে বলে আনোয়ারের মালা শাড়ি গ্রুপ বলে। মানুয়ার হোসেন জানান, শূন্য থেকে ধীরে ধীরে শিল্প গ্রুপ গড়ে তোলেন মা ভক্ত আনোয়ার হোসেন। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য অর্জন করেন দেশি বিদেশি ক্রেস্ট সম্মাননা। মায়ের অসীম দোয়া ও সাহস আনোয়ার হোসেনের অনুপ্রেরণা বলেও জানান তিনি। ওনাকে কে একবার জিজ্ঞেস করছে যে মা কি, মাকে আপনি এত ভালোবাসেন, মাকে ডিফাইন করেন। তিনি বলে ফেললেন, এবং এর থেকে সিম্পল উত্তর আমি আমার লাইফে আর পাইনি, যে মা তো মাই। মা মানে একটা সেন্টেন্সে আমার কাছে মনে হলো যে উনি শেষ, মা তো মাই। যার মা নাই তার থেকে দুর্ভাগা আর নেই। বাবা আনোয়ার হোসেনের হাতে গড়ে ওঠা আনোয়ার গ্রুপের 36টি প্রতিষ্ঠানে কর্মরত আছে 22,000-এর বেশি মানুষ। সততা ও আদর্শ নিয়ে বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার কথা জানান আনোয়ার হোসেনের বড় ছেলে ও গ্রুপের চেয়ারম্যান মানুয়ার হোসেন। বাবা কোনো মিটিং না বলে শুরু করতেন না, সবসময় হ্যাঁ বলে শুরু করতেন। পজিটিভ মোডে সবাইকে রাখার চেষ্টা করতেন, তারপরে ডিসিশন হতো। তো উনি সবসময় বলতেন উনি সব থেকে সিম্পল ডিসিশন যেটা, সেটা নিতেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মার্কেটিং ব্যক্তিত্ব, শিল্পপতি ও মানবিক আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। মানুষ তো ধরো না, মানুষ হয়ে পয়দা হয়েছে, গরিব হয়ে পয়দা হয় নাই। ওর সাথে খারাপ ব্যবহার করা তো উচিত না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। জয় দিয়েই ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল। গতবারের শিরোপা জয়ীরা 3-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে সিটিজেনদেরকে। এতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হল মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগ শুরুর আগে এই জয়ে গানাররা বুঝিয়ে দিল মাঠে নামার আগে তারা কতটা তৈরি। আর্সেনালের হয়ে গোল 3টি করেন রিকার্ডো কালাফিউরি, কাই হ্যাভার্টস এবং মার্টিন ওডেগার্ড। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বাসেলকে 5-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কাতালানদের হয়ে 2টি গোল করেন জেসি বিসাও। বাকি গোলগুলো আসে লামিনে ইয়ামাল, করিম আদিয়েমি ও হামজা আব্দুল করিমের পা থেকে। এটি ছিল লা লিগার নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার শেষ প্রস্তুতি ম্যাচ। শনিবার থেকে লা লিগার খেলা শুরু হলেও 23 আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সার শিরোপা ধরে রাখার মিশন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সংকট উত্তরণে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনের রিজভি। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ভাতা প্রবর্তনের আশার সঞ্চার। সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত সরকারের। ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশব্যাপী সিরিজ বোমা হামলার 21 বছর পেরিয়ে গেলেও থেমে নেই জঙ্গিদের তৎপরতা। সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন অধিকাংশ আসামি। এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের। আজ শেষ হচ্ছে চুক্তির মেয়াদ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।